তাহলে দেখো অধ্যায় হলো আমাদের 10ম অধ্যায় আজকে, উদ্ভিদ বিজ্ঞানের 10ম অধ্যায়। অধ্যায়ের নাম হলো উদ্ভিদের প্রজনন। উদ্ভিদের প্রজনন। আমরা প্রজনন সম্পর্কে আমাদের একটু ধারণা আছে যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার বংশবৃদ্ধি করে, প্রতিরূপ বংশধর রেখে দিতে চায়, তাকে বলা হয় উদ্ভিদের প্রজনন। এটা নিয়ে আজকে আমরা ডিটেলস পড়বো, প্লান্ট রিপ্রোডাকশন। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে আমরা কি বলছি, যে মাধ্যমিক শ্রেণীতে তোমরা জীবের প্রজনন সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা লাভ করেছো। বিশেষ করে পুষ্পক উদ্ভিদের প্রজনন, অঙ্গ, ফুলের গঠন, পরাগন, গ্যামেট সৃষ্টি, নিষেক এবং ফল ও বীজ উৎপাদন বিষয় জেনেছো। এই অধ্যায়ে বিষয়টি আরো একটু বিস্তারিত আলোচনা করা হবে। ঠিক আছে, কথা হলো অন্য একটা। ঠিক আছে, দেখলাম তো স্মৃতিশক্তি লোপ হইল। দেখো একটা ভয় লাগে মাঝে মধ্যে, মনে করে যে এরকম হয়, আগে হয়তো, এখন যদিও হয় না। তাহলে দেখো এই অধ্যায়ের পাঠ শেষে আমরা যা জানবো, যে বিভিন্ন প্রকার প্রজনন সম্পর্কে জানবো। সাইলেন্ট। তাহলে বিভিন্ন প্রকার প্রজনন সম্পর্কে জানবো। তো বিভিন্ন প্রকারের প্রজনন বলতে কি বোঝায়, যে আমরা যৌন, অযৌন হতে পারে, আরো কিছু স্পর উৎপাদনের মাধ্যমে হতে পারে, এটাও জানবো। আবার এখানে আরো একটা সামনের দিকে মেনশন করা আছে, এটা কি পার্থেনোজেনেসিস বা অপুংজনি, এটা সম্পর্কে জানবো যে পার্থেনোজেনেসিস কি। ঠিক আছে। তারপরে দেখো বিভিন্ন প্রকার প্রজনন প্রক্রিয়ার মধ্যে তুলনা করতে পারবো, যে যৌন প্রজনন, অযৌন প্রজননের মধ্যে তুলনা করতে পারবো, স্পর উৎপাদনের মাধ্যমে তুলনা করতে পারবো। ঠিক আছে, বৈশিষ্ট্য কোনটার মধ্যে কেমন পরিবর্তন হয় এগুলো জানবো। কৃত্রিম প্রজননের ধারণা, কৃত্রিম প্রজননের ধারণা সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পাবো, আমরা কিভাবে কৃত্রিম প্রজনন ঘটানো যায়, তার উপকারিতা বা এখানে বৈশিষ্ট্যে কি পরিবর্তন এগুলো জানবো। কৃত্রিম প্রজননের উপায়ে হিসাবে উদ্ভিদের সংকরায়নটা সম্পর্কে জানবো। আমরা তো যে কেমিস্ট্রি সংকরণ পড়ে আছে না, হাইব্রিডাইজেশন বা হাইব্রিডাইজেশন ওখানে ছিল। তো কৃত্রিম প্রজননের গুরুত্ব সম্পর্কে জানবো, এগুলো নিয়ে জানবো আর কি। প্রথমে দেখো যৌন প্রজনন এবং অযৌন প্রজনন, দুইটা টপিক আছে এখানে। তো দেখো প্রজনন জীবের একটি কি বলতো অনন্য বৈশিষ্ট্য। জড় বস্তুর প্রজনন ক্ষমতা নেই। প্রতিটি জীবেরই তার অনুরূপ বা বংশধর প্রাকৃতিক ব্যবস্থা, সৃষ্টির প্রাকৃতিক ব্যবস্থা আছে। যেমন কাঁঠালের বীজ থেকে কাঁঠাল চারা হয়ে থাকে, আমের বীজ থেকে আমের চারা হয়ে থাকে, এগুলো হয় আর কি। ঠিক আছে। তো এই যে এভাবে যে প্রতিরূপটা রেখেছে, এটাকে তার বলা হয়, বলতো কি, প্রজনন বলা হয়ে থাকে। ঠিক আছে। দেখো মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া হলো উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া। যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় জীব তার অনুরূপ অপত্য বংশধর সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকে প্রজনন বলা হয়। সংজ্ঞা হিসেবে পড়তে পারো। ঠিক আছে, ওকে। দেখো এখানে যে ভ্রূণ সৃষ্টি, এর যেগুলো আলোচনা করা হয়েছে আর কি। দেখো ভ্রূণ সৃষ্টি, তার বিকাশ এবং প্রকাশই উদ্ভিদের যৌন প্রজননের মেইন লক্ষ্য। যৌন প্রজনন আসলে বিষয়টা কি, যৌন প্রজনন কখন হবে বলতো, যখন ওই যে আমাদের জানি যে বিপরীত ধর্মী দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যখন যেটা হবে, সেটাকে বলি আমরা যৌন প্রজনন। এখানে কি তৈরি হবে, মেইন বিষয় আমাদের একটা শব্দ আছে, ভ্রূণ সৃষ্টি হয়। যৌন প্রজননের ক্ষেত্রে কি হবে, ভ্রূণ সৃষ্টি হবে, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলে কি তৈরি করে, জাইগোট, সেটা বিকশিত হয়ে ভ্রূণ তৈরি করবে, এবং ভ্রূণ থেকে কি হবে, ধীরে ধীরে পূর্ণাঙ্গ একটা আমাদের উদ্ভিদ বা প্রাণী হয় আর কি, এক্ষেত্রে প্রাণী। ওকে, তার বিকাশ হবে এবং প্রকাশে উদ্ভিদের যৌন প্রজননের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য। তো একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে ভ্রূণ সৃষ্টি হয়। উদ্ভিদের ভ্রূণ সৃষ্টি ও বিকাশের বৈজ্ঞানিক আলোচনায় উদ্ভিদ ভ্রূণ বিজ্ঞান, ঠিক আছে, বা প্লান্ট এমব্রায়োলজি। এমব্রায়োলজি এর বাংলা শব্দ কি বলতো, ভ্রূণ। তাহলে এই যে জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের এই ভ্রূণ নিয়ে আলোচনা করা হয়ে থাকে, ঠিক আছে, ভ্রূণ সৃষ্টি হয় কিভাবে, বিকাশ কিভাবে হয়, যে শাখা আলোচনা হয় তাকে বলা হয় উদ্ভিদ ভ্রূণবিদ্যা, প্লান্ট এমব্রায়োলজি। ঠিক আছে, ওকে। এমব্রায়োলজি মানে হলো ভ্রূণবিদ্যা। এখন দেখো প্রজননের প্রকারভেদ, কয় ধরনের প্রজনন হতে পারে। যেমন আমরা বললাম, তোমরা বললো উদ্ভিদের যৌন প্রজনন, অযৌন প্রজনন হতে পারে, স্পর উৎপাদন হতে পারে, স্পরের মাধ্যমে হতে পারে। তারপরে আরেকটা যেটা বললাম পার্থেনোজেনেসিস। উদ্ভিদের বিভিন্ন উপায়ে প্রজনন হয়ে থাকে, তবে বিভিন্ন উপায়গুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো যৌন প্রজনন, আর একটা কি বলতো অযৌন প্রজনন। ঠিক আছে। তাহলে দেখো এছাড়া কোন কোন উদ্ভিদের এক ধরনের প্রজনন দেখা যায় যা পার্থেনোজেনেসিস বা অপুংজনি নামে পরিচিত। তাহলে এটা এক নম্বরে দিতে পারো, 3 নম্বরে দিতে পারো অপুংজনি বা পার্থেনোজেনেসিস। এটা এক ধরনের কি বলতো, এটা কি ধরনের প্রজনন বলতো,
এটা একটা বিশেষ ধরনের প্রজনন, ঠিক আছে। তো এখন বলতে পারো যে পার্থেনোজেনেসিস বা অপুংজনি এটা কেমন জিনিস জানো না? সমস্যা নেই। এটা এমন একটা জিনিস যেখানে যে আমরা জানি যে যেমন ডিম থেকে মনে করো যে আমরা রুই মাছ পড়ে আসলাম, ওগুলা ডিমগুলো কি হয়, নিষিক্ত হয় না? নিষিক্ত হয়ে কি তৈরি করে, আমাদের ভ্রূণ তৈরি করে। তো এখানে প্রজননটা এমন ভাবে হয় যে এখানে নিষিক্ত হয় না, অনিষিক্ত ডিম্বাণু থেকে বা অনিষিক্ত ডিম থেকে কি তৈরি হবে, ডিম্বাণু থেকে বা ডিম্বক থেকে আমাদের কি তৈরি হবে, ভ্রূণ তৈরি হবে, নিষিক্ত ডিম্বাণু থেকে না, অনিষিক্ত। উদাহরণ হিসেবে যদি বলি মৌমাছির ক্ষেত্রে এরকম দেখা যায়, নিষিক্ত না হলে ভ্রূণ হবে, হ্যাঁ হ্যাঁ, নিষিক্ত না হলেও হয়, হতে পারে। এটা বিশেষ ধরনের, নিষিক্ত কর্ণ ছাড়াই হয়, ঠিক আছে। তো বিশেষ ধরনের ক্ষেত্রে এটাকে বলে পার্থেনোজেনেসিস। হ্যাঁ, এখানে পরাগরেণু, ওই পরাগরেণু তো শুক্রাণু না, ওখান থেকে পরাগরেণু থেকে শুক্রাণু তৈরি লাগবে না, অর্থাৎ শুক্রাণু ছাড়া হবে প্রজনন, শুধুমাত্র ডিম্বাণু থেকে হবে। ডিম্বাণু কি করবে, প্রজনন ঘটাবে, মানে নতুন জীবের তৈরি করবে। সেক্ষেত্রে এটা ডিটেলস নাই, আছে শেষে বলা আছে শুধু, এই কথা আমি যে কথা বললাম এটা বলা আছে। তো এটা যদি বলি, এটা আসলে কি যে অপুংজনিটা যেটা হয়, এটা আসলে এটা দিলে একলিঙ্গ এটা প্রজনন হয়, একলিঙ্গ বলতে পারো, যেরকম হয় যেখানে আমাদের শুক্রাণুর প্রয়োজন পড়ে না। যেমন যদি আমি মৌমাছির কথা যেটা বললাম, মৌমাছি সম্পর্কে যদি আমরা জানবো ডিটেলস, তবে এগুলো ডিটেলস একদম না, এভাবে একটা অধ্যায় আছে মৌমাছি সম্পর্কে শেষের দিকে, যদি ওটা পড়াবো মনে হয়, পড়াইতে পারি, না পড়াইতে পারি, এটা পড়ার ব্যাপারে দেখা যাক, পড়াবো হয়তো। তো এখানে কি হয়, আমি বলছিলাম যে মৌমাছি কয় ধরনের বলতো, বলবো, রাজা রানী, কর্মী, রাজা রানী। তাহলে রাজা নাই, কর্মী আছে, ওটা রাজা বলতে পুরুষ মৌমাছি, তাহলে হলো রানী আছে, রানী মৌমাছি আছে, কর্মী আছে, আর কি আছে বলতো, পুরুষ। তাহলে আমি পুরুষ বললাম, তো স্ত্রী বলা লাগবে না? স্ত্রী মৌমাছিও আছে, তবে সেগুলো কি হিসেবে কাজ করে বলতো, কর্মীর মধ্যেই পড়ে। স্ত্রী মৌমাছি গুলো কর্মীর মধ্যেই পড়ে, ঠিক আছে। আর কিছু আছে কি বল, কিছু বলতে একটা আছে কি বলতো, রানী মৌমাছি। এর আগে কোন কথা বলছিলাম, আচ্ছা রানী মৌমাছি বলছিলাম। তো এখানে তখন ডিটেলস বলি নাই, আর একটু বলি নাই, যেটা এই যে এখন পার্থেনোজেনেসিস কিভাবে হয়। তো কথা হলো যে এই যে মনে করো রানী মৌমাছি শুধুমাত্র কি করতে পারে, রানী মৌমাছি সাথে মনে করো যে এটা কি করতে পারে বলতো, মিলনের মাধ্যমে আমাদের নিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি করতে পারে, বাচ্চা তৈরি করতে পারে। সেক্ষেত্রে পুরুষ মৌমাছি তৈরি হতে পারে, কি হতে পারে, মানে যেটা মনে করো নিষিক্ত ডিম্বাণু থেকে, মানে আমাদের দেখো যে ডিম্বাণু যে দুই ধরনের, নিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হবে হলো স্ত্রী মৌমাছি, আর অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হবে পুরুষ মৌমাছি। আচ্ছা আচ্ছা, আমি কি দুইটা নেতা তৈরি করবে, ডাং হবে না ভাইয়ের খালি নেতা। তাহলে দেখো সুন্দর উদাহরণ দিছি, এটা হয় এখানে ভুলে বসিলাম। তো এখানে দেখলাম মৌমাছির ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে আমাদের অপুংজনি হতে পারে, অর্থাৎ নিষেক হয় না, নিষেক হয় সবার ক্ষেত্রে না, মানে নিষেক হয় আবার হয় না। তো অধিকাংশ ক্ষেত্রে কি হয়, নিষেক হয় না, ঠিক আছে। মানে কর্মী মৌমাছি যেগুলো, এগুলো অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয়ে থাকে আর কি। আবৃত্তিবোধী উদ্ভিদের অত দরকার নেই, এগুলো বাদ দাও, এখন যেগুলো বললাম এগুলো বাদ দাও। তাহলে দেখো আবৃত্তিবোধী উদ্ভিদের যৌন প্রজনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে দেখো আবৃতবীজী উদ্ভিদে ডিম্বাণু কি বলতো, সৃষ্টি হয় ডিম্বকে। তো এখানে মেন বিষয়টা হলো কি, আমরা যে আমাদের এই অধ্যায়ে শুধুমাত্র আমরা আবৃতবীজী উদ্ভিদের কি জানবো, প্রজনন সম্পর্কে জানবো, নগ্নবীজী সম্পর্কে জানবো, ঠিক আছে। এগুলো আমরা যে আবৃতবীজী, নগ্নবীজী, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, এগুলোর অধ্যায় আছে আলাদা, ওইগুলো নিয়ে আমরা জানবো। তো এখানে আমরা শুধুমাত্র আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন সম্পর্কে জানবো। তো আবৃতবীজী উদ্ভিদের ডিম্বাণু সৃষ্টি হয় কোথায়, ডিম্বকে, ঠিক আছে। ওকে, আমরা জানবো ডিম্বকে কিভাবে তৈরি হয়। ডিম্বক সৃষ্টি হয় ফুলের স্ত্রী কেশরের গর্ভাশয়ে, ঠিক আছে, আমরা একটু পরে দেখতেছি। এবং শুক্রাণু সৃষ্টি হয় পরাগ রেণুতে, এবং পরাগ রেণু সৃষ্টি হয় ফুলের পুংকেশরের পরাগধানীতে। কাজেই ফুলে আবৃত উদ্ভিদের জননাঙ্গ ধারণ করে। তাহলে ফুল হলো কি বলতো, উদ্ভিদের বংশবিস্তারের বা প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ। বিটপ বলতে কি বোঝায়, কাণ্ডের উপরিভাগের কিছু একটা অংশগুলোকে মিলে বিটপ বলা হয়, বিটপ বলা হয়। এর মধ্যে একটা বিশেষভাবে রূপান্তরিত একটা অংশ, সেটাকে বলা হয় ফুল। তো আমরা আগে ফুলের পার্টগুলো দেখি, আমরা ছোট ক্লাসে পড়ছি। দেখো যে এখানে দেখো, এখানে একটা দেখো ফুল দেওয়া আছে, দেখো এখানে। তো এই ফুলের মধ্যে দেখি আমরা যে এই নিচের অংশটা কি বলি আমরা,
পুষ্পাক্ষ বলি, মানে এই যে নিচেরটাকে বোটা বলি, কি বলবো আমরা, এই যে এখানে যেটা আছে এটাকে বোটা বলি, বৃন্ত বা বোটা বলি। দেন এই যে বোটার উপরের দিকে যে অংশ এটাকে বলি আমরা কি বলতো, পুষ্পাক্ষ। এবং পুষ্পাক্ষের উপরে যেটা যেটা আমরা বলি বাইরের দিকে মানে সব থেকে বাইরের দিকে যেটা থাকে এটা হলো বলতো বৃতি, বা এককভাবে আমরা বলি বৃতাংশ বলি, যুগলভাবে বলি আমরা বৃতি বলি। তারপরে যদি বলি উপরে দেখবো চারপাশে ছড়ানো এগুলোকে বলি পাপড়ি বা দল, ঠিক আছে, বা একত্রে বলি আমরা দলমণ্ডল, তাই না। এবং ভেতরের মধ্যে দেখো মাঝে একটা আছে, এটাকে বলা হয় কি বলতো গর্ভকেশর বা স্ত্রী কেশর। আর চারপাশে যে দুই পাশে এগুলো দেখতে দেখা যাচ্ছে, এগুলো অনেকগুলো থাকতে পারে। এগুলো আবার পুংকেশর বিভিন্ন ভাবে থাকে, তোমার ক্লাস 19-এ পড়ে আসছো, তাই না, যুক্ত থাকতে পারে, বিযুক্ত থাকতে পারে, বিভিন্ন রকম সিস্টেম থাকতে পারে, গুচ্ছ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এগুলো শিখে আসছো। তো এগুলো আমাদের লাগবে না এখানে। তো এখানে এগুলো হলো কি বলতো আমাদের পুংকেশর। তো পুংকেশর আবার বিভিন্ন পার্ট আছে এখানে আমরা জানি, পুংদণ্ড আছে, পরাগধানী আছে। আবার স্ত্রী কেশের মধ্যে কি আছে বলতো, গর্ভমুণ্ড আছে, গর্ভমণ্ড আছে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়, তিনটা পার্ট আছে। তো এগুলো আমরা জানি, ছোট ক্লাসে বলবো না। তো দেখো এখন তাহলে যেটা বললাম এখানে যে আমাদের এই ডিম্বক যেটা তৈরি হয়, ডিম্বকটা কই থাকে, গর্ভাশয়ে। এই যে গর্ভাশয়ের মধ্যে কি থাকবে, ডিম্বক, এবং ডিম্বকের মধ্যে কি থাকে, ডিম্বাণু, ডিম্বকের মধ্যে থাকবে ডিম্বাণু। এবং যে শুক্রাণুগুলো তৈরি হবে সেগুলো কি করবে, এই ডিম্বাণুতে এসে কি হবে, নিষিক্ত হবে, অর্থাৎ এখানে আসতে হবে যে কোনো একটা ভাবে। আমরা দেখবো যে কিভাবে এখানে আসে, ঠিক আছে, ডিটেইল জানবো। ওকে, তো যৌন প্রজনন দুটি ভিন্ন প্রকৃতির গ্যামিডের মিলনের মাধ্যমে যে প্রজনন প্রক্রিয়ার সূচনা হয় তাই হলো যৌন প্রজনন। যৌন প্রজননের মাধ্যমে স্ববীজ উদ্ভিদের বীজের কি হবে, সৃষ্টি হবে। অর্থাৎ যে সকল উদ্ভিদের বীজ আছে তাদের কি হবে, বীজ তৈরি হয় যৌন প্রজননের মাধ্যমে। তাই বীজ দ্বারা বংশবৃদ্ধি প্রক্রিয়া হলো যৌন প্রজনন। আবৃত উদ্ভিদের যৌন প্রজনন কি ধরনের, ওগামাস ধরনের। আমরা এগুলা আগে জানছি যে আইসোগ্যামাস, উগামাস, আর কি বলতো এগুলো পড়ো না, অ্যানাইসোগ্যামাস, আইসোগ্যামাস আর উগামাস, ঠিক আছে। এগুলা অর্থ কি, উগামাস বলতে কি বোঝায়, এটা হলো যে আমাদের যে গ্যামেট দুইটা আছে, এই গ্যামেট দুইটা হলো ভিন্ন আকার আকৃতি বিশিষ্ট, ঠিক আছে। এর মধ্যে একটা চলনশীল, একটা কি বলতো স্থির। যদি এরকম হয় তখন তাকে আমরা কি বলবো বলতো, উগামাস ধরনের, ঠিক আছে। আইসোগ্যামাস যেটা বললাম এটা কি হবে বলতো, আইসো বলতে কি একই, দুইটা দেখতে হয় একই রকমের, দুইটাই চলমান বা দুইটাই স্থির। অ্যানাইসোগ্যামাস বলতে মানে একটা একই হবে না, ঠিক আছে, এরকম চলনশীল হবে কিন্তু একটা দুটো আলাদা হবে। উগামাস আর অ্যানাইসোগ্যামাস একই হবে না, একই হবে না। তো একটা একই বললাম যে আরেকটা একই না, এই ক্ষেত্রে চলনশীল ওগুলা, কিন্তু এগুলা কি বলতো একটা চলনশীল, উগামাসের ক্ষেত্রে একটা চলনশীল হবে, একটা স্থির হবে। হ্যাঁ, শুক্রাণু হবে চলনশীল এবং ডিম্বাণু হবে কি স্থির। আর অ্যানাইসোগ্যামাস ওই দুটোর মধ্যে দুটোই চলনশীল, বাট একটার মধ্যে কি হবে একই রকমের আইসোগ্যামাস, একটার ক্ষেত্রে কি হবে ভিন্ন হবে, সেটা কি হবে অ্যানাইসোগ্যামাস। ক্লিয়ার? ওকে, লিখলাম না দুই ধরনের, তারপরে দুটো ভাগ, মানে টোটাল তিন টাইপের, অ্যানাইসোগ্যামাস, আইসোগ্যামাস, উগামাস। সবথেকে উন্নত যদি বলি কোনটা, উগামাস, যেটা আমাদের মানব দেহের মধ্যে দেখা যায়, প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, উন্নত প্রাণীদের ক্ষেত্রে এবং সহজ উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখতেছি আমরা। ওকে, তাহলে দেখো রেণুস্থলী বা পরাগরেণুর পরিস্ফুটন। দেখো আমরা যেটা জানি, আচ্ছা আমি একটু লিখে দেখি, এগুলো বুঝবো না। তাহলে দেখো আমরা জানি যে উদ্ভিদের প্রজনন যেটা হয়, প্রজননের পূর্বে একটা জিনিস আছে, সেটা কি বলতো, পরাগায়ন। তাহলে দেখো আমাদের এই যে উদ্ভিদের যৌন প্রজননের যে বিষয় আছে, যৌন প্রজনন, এখানে যে প্রথম যে বিষয়টা দরকার হয় সেটা কি বলতো, পরাগায়ন। বলতো পরাগায়ন কাকে বলা হয় জানো? পরাগ সংযোগ। পরাগায়নকে পরাগ সংযোগ বলা হয়। অর্থাৎ পরাগ সংযোগ মানে কি, পরাগকে সংযুক্ত করা, কার সাথে, গর্ভমুণ্ডের সাথে। তার মানে বিষয়টা কি, যে হ্যাঁ, যে প্রক্রিয়ার মাধ্যমে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। অর্থাৎ মনে করো যে আমাদের পুংফুলে মানে পুংকেশরের আমরা জানি কি পরাগধানীতে কি থাকে, পরাগরেণু। রেণু বলতে কি বলতো, পাউডারের মতো, গুড়ার মতো একটা বিষয়, ঠিক আছে। মনে করো এটা কি বলতো, তাহলে পুংদণ্ড সামনে কি থাকে, পরাগধান থাকবে, এখানে কি থাকবে, অনেক পরাগ রেণু থাকবে। এই রেণু বা পাউডারের মতো, এই রেণুগুলো কি করবে, যে কোনো ভাবে এখানে মনে করো কি আছে, গর্ভমুণ্ড আছে, কার,
গর্ভকেশরের। ওকে, বুঝতে পারছো? তো এই যে এখানে পতিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হবে বলো তো? পরাগায়ন। তো এইগুলাকে পরাগ সংযোগ বলা হয়, কারণ এই যে পরাগ রেণুগুলোকে এখানে সংযুক্ত করলাম, এটাকে বলা হয় পরাগায়ন। তো এটাকে পরাগ সংযোগও বলা হয় থাকে। যে প্রক্রিয়ার মাধ্যমে হলো এটাকে বলা হয় পরাগন। পরাগন আবার বিভিন্ন মাধ্যম হতে পারে, এগুলো ছোট ক্লাসে পড়ে আসছো। বায়ু পরাগী হতে পারে, পানি পরাগী হতে পারে, পতঙ্গ পরাগী হতে পারে, এগুলো কিন্তু পড়ে আসছো, ঠিক আছে? তো এগুলো বলবো না এখন। তাহলে এখানে হতে পারে। তাহলে এখানে যেটা আছে এগুলো হলো কি বলতো? পরাগ রেণু। এগুলাকে পরাগ রেণু বলি আমরা। তাহলে এখানে ছিল হলো পরাগ রেণু, পরাগ, যার মাধ্যমে কি করা হয়? পরাগন করা হয়, অর্থাৎ পরাগ রেণু সংযুক্ত করাকে পরাগন বলি আমরা। তাহলে আমাদের যৌন প্রজননের প্রথম একটা স্টেপ হলো পরাগন, পরাগ রেণু থেকে। তো আমরা জানি যৌন প্রজননে কি তৈরি হতে হবে? শুক্রাণু এবং ডিম্বাণু। যেহেতু যেটা মনে করো আমাদের পুংকেশর থেকে, অর্থাৎ পুরুষের পাট থেকে এটা হচ্ছে পরাগ রেণুটা। তাহলে এই পরাগ রেণু থেকে কি তৈরি হয় বলতো? শুক্রাণু। তাহলে পরাগ রেণু থেকে শুক্রাণু তৈরি হবে, এবং এই শুক্রাণুটা কিন্তু আমাদের এই পরাগধানীতে তৈরি হয় না। পরাগধানী তৈরি হবে? শুক্রাণুটা পরাগধানীতে তৈরি হয় না, অর্থাৎ পুংকেশর থাকা অবস্থানে তৈরি হয় না, ঠিক আছে? যখন এই পরাগ রেণুটা যখন আমাদের গর্ভমুণ্ডে পতিত হবে, দেন ভেতরে এই প্রক্রিয়াগুলো হবে। ছোট ক্লাসে পড়ছো কিনা? হ্যাঁ, আমরা এগুলো দেখবো, ডিটেলস দেখবো। তো এখানে গিয়ে কি তৈরি হবে? যদি আমি যাদেরকে পড়াই এসেছি, আমি ওদের ডিটেলস দিয়ে পড়াই, ইন্টার মতো করে পড়াই। তো এখানে কি হবে যে এখানে গিয়ে কি তৈরি হবে? আমাদের শুক্রাণু তৈরি হবে, ঠিক আছে? ওকে, তো ওইটাই আমরা দেখতেছি এখন কিভাবে তৈরি হলো। ওকে, দেখো ফুলের তৃতীয় স্থাপক হলো কি বলতো? পুংজনন স্থাপক, ঠিক আছে, বা পুংকেশর। এক বা একাধিক পুংকেশর নিয়ে এই স্থাপক গঠিত হয়। প্রতিটি পুংকেশর নিচে দণ্ডাকার পুংদণ্ড থাকবে এবং মাথা দিয়ে কি থাকবে? পরাগধানী থাকবে, স্পিড একটা নিয়ে গঠিত। এবং পরাগধানীর দুটি খণ্ডের মাঝখানে একটি মানে একটু সংযুক্তকারী একটা অংশ থাকবে, তাকে আমরা কি বলবো? যোজনী বা কানেকটিভ, যেটা কানেকশন করবে আর কি। বুঝছো? এই যে এখানে দেখো বিষয়টা, এর ভেতরে যদি দেখি আমরা মাঝের একটা অংশ পাবো, এই যে এরকম দেখতে পাচ্ছ এখানে। এখানে একটা কি থাকে? যোজনী থাকে, দুই পাশে পাটকে কানেক্ট করবে, এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এটাকে কি বলবো? যোজনী। দেখো দুই পাশে অংশকে কি করছে? কানেক্ট করছে, এটাকে যোজনী বলা হয় থাকে। ওকে, দেখো পরিণত পরাগধানী অনেকটা কি বলতো? চার কোণা বিশিষ্ট হয়ে থাকে, যেটা দেখলাম। এই যে এখানে দেখো কয় কোণা বিশিষ্ট? চার কোণা বিশিষ্ট হয়ে থাকে। এবং প্রতি কোণার ভেতরে কি থাকবে? ভেতরের দিকে কিছু কোষ আশেপাশের কোষ থেকে আকারে কি হবে? বড় হবে। এই যে চারি কোণার মধ্যে দেখলাম যে প্রতি পাশের এই চারি কোণার মধ্যে কিছু কোষ কি হবে? আশেপাশের কোষ থেকে, এখানে তো অনেকগুলো কোষ আছে, অনেক কোষ আছে। আশেপাশের কোষ থেকে কিছু কোষ কি হবে? আকাশে বড় হবে, স্ফীত হবে। সাইটোপ্লাজম কি হবে? আমাদের সাইটোপ্লাজম ঘনই হবে, ঘন সাইটোপ্লাজম হবে, এবং নিউক্লিয়াসটা আকারে বড় হবে। তো এই যে বিশেষ ধরনের রূপান্তরিত কিছু কোষ হলো, এদেরকে বলবো কি বলতো? আর্কিস্পোরিয়াল কোষ বলবো। এদেরকে বলবো আর্কিস্পোরিয়াল কোষ। এদের সাইটোপ্লাজম কি হবে? ঘন সাইটোপ্লাজম হবে এবং বড় নিউক্লিয়াস থাকে। এদেরকে কি বলা হবে? আর্কিস্পোরিয়াল কোষ। এখন দেখো এই যে আর্কিস্পোরিয়াল কোষগুলো হলো, মনে করো এখানে একটা তাহলে থলি, এর ভিতরে আমাদের অনেকগুলা কোষ হলো, বড় কোষ। আশেপাশে কোষ আছে অনেকগুলো ছোট কোষ। তাহলে এই কোষগুলো বড় হলো আকারে, সাইটোপ্লাজম ঘন হলো, তাই না? এবং নিউক্লিয়াসটা বড় হলো। তো আমরা জানি সবসময় কি জানি আমরা, বিপাকীয় নিউক্লিয়াসগুলো সবসময় কি থাকে? বড়ই থাকে। বিপাকীয় নিউক্লিয়াসগুলো কি থাকে? বড়ই থাকে। যেখানে কাজ চলমান হয় বিভাজনগত অবস্থায়, হ্যাঁ ভাজক কোষে সাইটোপ্লাজমটা কি থাকে? ঘন থাকে, ঠিক আছে? মানে আর কি তরল সমৃদ্ধ থাকে আর কি, ঠিক আছে? যখন এটা মানে স্ট্যাটিসের দিকে যায়, নিষ্ক্রিয়র দিকে যায়, তখন কি হয়ে যায়? আমরা জানি সাইটোপ্লাজম কি হয়, আর মানে আমাদের এখানে কি বলবো, এদের সাইটোপ্লাজমের প্রোটোপ্লাজমের পরিমাণ কমে যায় আর কি, মানে থরথরে মানে জলীয় ভাবটা কমে যায়, এখানে কঠিনের দিকে যায়। এবং আমরা জানি প্রাচীর বা কোষের প্রাচীর কি হবে? পুরো হতে থাকে, ঠিক আছে? কোষ গহ্বর তৈরি হতে থাকে, বড় হয়। প্রাইমারি লেভেলে কোষ গহ্বর খুবই ছোট থাকে, নেই বলে থাকে, এরকম হয় বিপাকীয় অবস্থায়। এবং দেখি কোষ গহ্বর বড় হয় এবং নিউক্লিয়াসটা কি সাইডে চলে যায়, এগুলো আমরা পড়বো যদি এখানে আছে, ঠিক আছে? এরকম হয় আর কি। তো এদের তাহলে যখন এই যে বিপাকীয় অবস্থা, যখন দেখো একটা কাজ করবে, সাইটোপ্লাজম ঘন হচ্ছে, বড় নিউক্লিয়াস থাকে, তখন তাদেরকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। শব্দগুলো মুস্ত করবে, আগে পড়ো না? আর্কিস্পোরিয়াল কোষ কি বলো? দেখো আর্কিস্পোরিয়াল কোষ, দেখো না আমার স্টুডেন্টরা সবাই জানে। দেখো আর্কিস্পোরিয়াল কোষ,
কি কোষ বলা হয়? আর্কিস্পোরিয়াল কোষ বলা হয়। ওকে, দেখো এই কোষটা প্রজাতির ভেদে সংখ্যায় 1 থেকে একাধিক হতে পারে। ঠিক আছে, 1 থেকে একাধিক হতে পারে। এখন এই আর্কিস্পোরিয়াল কোষগুলো কি করবে? বিভাজিত হবে। কেমন বিভাজন? মাইটোসিস বলতে পারো। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি করবে? অনেকগুলো কোষ তৈরি করবে, যার মধ্যে পরিধির দিকে কি তৈরি করবে? দেয়াল কোষ, এবং কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষ বা প্রাইমারি স্পোরোজেনাস সেলে পরিণত হবে। অর্থাৎ মনে করো যে এখানে কোষগুলো ছিল না, এর মাঝে ভেতরে এই প্রাচীর দিয়ে কিছুগুলো কোষ চলে যাবে, যেগুলো কি করবে? দেয়াল তৈরি করবে। আর ভেতরে কিছু কোষ থাকবে, এগুলো কি করবে? জননের জন্য কি হবে? রূপান্তরিত হবে। তো ভেতরের যে কোষগুলো, এদেরকে বলবো আমরা প্রাথমিক জনন কোষ। আর প্রাচীরের দিকে যেগুলো গেল, এদেরকে কি বলবো আমরা? দেয়াল কোষ বলবো। ঠিক আছে, তাহলে কি বুঝলাম আমরা? যে আমাদের দেখলাম এখানে আমাদের পরাগধানীর মধ্যে এটা আসলে 4 কোণে অবস্থান করে, মাঝে যোজনী দ্বারা কানেক্টেড থাকে, এবং 4 কোণের মধ্যে দেখলাম কিছু কোষ কি হবে? আকারে বড় হবে, ঘন সাইটোপ্লাজম হবে, এবং বড় নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষ হবে, যাদেরকে বলবো আমরা আর্কিস্পোরিয়াল কোষ। এবং আর্কিস্পোরিয়াল কোষগুলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2 ধরনের কোষে তৈরি হবে। কিছু হলো কি? প্রাথমিক জনন কোষ, আর প্রাচীর দিকে থাকবে হলো দেয়াল কোষ। আমি ধরবো একটু পরে, ঠিক আছে, পরে এখানে মুস্তাফা দিবে, ধরবো একটু পরে। তাহলে এগুলো হলো। এখন দেখো, এতে দেয়াল কোষ হতে পারে। দেয়াল কোষ যে তৈরি হলো, এগুলো কি করতে পারে? 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর গঠন করতে পারে। 3 থেকে 5 স্তর বিশিষ্ট। ওকে, দেখো এই যে পরাগধানী প্রাচীর ঘেরা অংশে কি বলবো বলতো? পরাগথলি বলবো। এই যে প্রাচীরটা তৈরি হলো, প্রাচীরের ভেতরে যেখানে হলো প্রাইমারি জনন কোষগুলো আছে, এটা কি বলবো আমরা বলতো? পরাগথলি বলতে পারি। প্রাচীরের সবচেয়ে ভেতরের অংশকে কি বলবো? ট্যাপেটাম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা। এই যে প্রাচীর বললাম না, 3 থেকে 5 স্তর বিশিষ্ট হতে পারে। এর ভেতরে যেটা প্রথম বলতে ভেতরের দিক থেকে প্রথম, অর্থাৎ প্রাইমারি জনন কোষের সাথে যেটা লাগানো থাকে। এই যে মনে করো এটা এখানে অনেকগুলো প্রাচীর আছে, প্রথম আবরণটা, হ্যাঁ, এগুলো অনেকগুলো প্রাচীর তৈরি হলো। তো এর ভেতরে যেটা আছে প্রাচীর, মনে করো এখানে একটা প্রাচীর দিলাম, ওটাকে কি বলবো আমরা? ট্যাপেটাম বলবো। ওকে, ঠিক আছে, ট্যাপেটাম বলবো। ট্যাপেটামের কাজকে একটু পরে বলতেছি। এটা মেনলি কি করবে? আমাদের এই যে ভেতরের যে জনন কোষগুলো আছে, এদেরকে পুষ্টি দিবে। ওই যে বিষয়টা এরকম যে আমরা বলছিলাম না, কুসুম যেমন দেয় না, ঠিক এখানে কি করবে? এটা কুসুমের মতো কাজ করবে অনেকটা। দেখো তাহলে কি হলো? এই যে আমাদের পরাগধানী আর্কিস্পোরিয়াল কোষ, যেটা 2n ডিপ্লয়েড কোষ, এটা কি করবে? মাইটোসিস বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো কোষের তৈরি করবে। দেয়াল কোষ এগুলা কি করবে? প্রাচীর তৈরি করবে। আর আছে প্রাথমিক জনন কোষ, যেগুলো আছে এগুলা কি করবে? পরাগ মাতৃকোষে পরিণত হবে। মানে এটা পরে বলতেছি। তার মানে কি তৈরি হলো? এগুলা আমাদের প্রাথমিক জনন কোষ তৈরি হলো। এই প্রাথমিক জনন কোষ থেকেই যা হওয়ার হবে, ঠিক আছে, পর্যায়ক্রমে হবে। দেখো এই যে প্রাথমিক জনন কোষ পরাগ মাতৃকোষ হিসাবে কাজ করে। আরেকটা হলো বিকশিত হবে, রূপান্তরিত হলো, যেগুলো পরাগ মাতৃকোষ হিসাবে কাজ করবে। অর্থাৎ তার মানে কি বলতো? এগুলা পরাগ রেণু তৈরি করবে। কি তৈরি করবে? পরাগ রেণু। তাহলে প্রাথমিক জনন কোষ থেকে কি তৈরি হবে? এটাগুলো কাজ করবে পরাগ মাতৃকোষ, অর্থাৎ এখান থেকে পরাগ রেণু তৈরি হবে, এভাবে কাজ করবে। অথবা বিভাজিত হয়ে অনেকগুলো পরাগ মাতৃকোষে পরিণত করবে, মানে সংখ্যায় বাড়াতে পারে, ঠিক আছে, যদি কম থাকে। তো পরাগ মাতৃকোষে তখন মিওসিস বিভাজন ঘটবে। কি ঘটবে? মিওসিস বিভাজন ঘটবে। তাহলে দেখো যে প্রাথমিক জনন মাতৃকোষ যেগুলো ছিল, ওইরকম সেম টাইপের বা ওইগুলোই থাকতে পারে, বা ওইগুলো আরো নাম্বার বাড়াইতে পারে মাইটোসিস বিভাজনের মাধ্যমে। দেন বিভাজন করার পরে যেগুলো হবে তাকে বলবো আমরা কি? পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষ থেকে তাহলে কি হবে? পরাগ রেণু। আর আমরা মনে রাখবো যে পরাগ রেণু কি বলতো? ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? পরাগ রেণু কিন্তু হ্যাপ্লয়েড। তো তাহলে কি হবে? এই পরাগ মাতৃকোষ কি করবে? মায়োসিস বিভাজন ঘটবে। মায়োসিস বিভাজন করলে কি হবে? হ্যাপ্লয়েড তৈরি হবে। ফলে দেখো প্রতিটি ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ থেকে কি হবে? 4টি হ্যাপ্লয়েড পরাগ রেণু সৃষ্টি হলো, ঠিক আছে। তাহলে এই যে এইভাবে পরাগ রেণুটা সৃষ্টি হলো, হ্যাপ্লয়েড পরাগ রেণু, প্রতিটি পরাগ মাতৃকোষ থেকে 4টে করে পরাগ রেণু তৈরি হলো। দেখো পরাগ রেণু বিভিন্ন পর্যায়ের হতে পারে, বিভিন্ন বর্ণের হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত কি বলতো? হলুদ বর্ণের হয়ে থাকে। তাহলে প্রশ্ন এটা দিতে পারে যে পরাগ রেণুগুলো সাধারণত কোন রঙের হয়ে থাকে? হলুদ রঙের হয়ে থাকে। দেখো এই যে বললাম না, ট্যাপেটাম ছিল ভেতরের প্রাচীরটা, তাহলে এই পরাগ রেণুগুলোকে কি দিবে বলতো? পুষ্টি দিবে। ট্যাপেটাম বিগলিত হয়ে পরিস্ফুটনরত পরাগ রেণুর পুষ্টি সাধন করে। তো এটা মনে রাখতে হবে, ট্যাপেটামের কাজ কি, বা পরিস্ফুটনরত পরাগ রেণুগুলোকে পুষ্টি দেয় কে?
তাহলে ট্যাপেটাম, এটা মনে রাখতে হবে। ট্যাপেটাম। তাহলে পরাগ মাতৃকোষ থেকে শ্রেষ্ঠ, তাহলে পরাগ মাতৃকোষ হতে শ্রেষ্ঠ 4টি পরাগরেণু বিভিন্ন প্রজাতিতে বিভিন্নভাবে সাজানো থাকে। আমরা দেখলাম প্রতিটি পরাগ মাতৃকোষ থেকে কটা করে তৈরি হয়? কোষ 4টা। এটা বিভিন্নভাবে সজ্জিত থাকতে পারে, অর্থাৎ 4টা একত্রে থাকতে পারে। তোমার ঘুম ধরছে নাকি? না তাহলে তোমার কোনো সমস্যা, জ্বর আসছে, না চোখ লাল হয়ে আছে তোমার, ঘুম থেকে উঠে আসছো? হ্যাঁ ঘুমাচ্ছিলাম তো। চোখ লাল হয়ে আসছে তোমার। তাহলে দেখো বিভিন্ন প্রজাতিতে বিভিন্নভাবে সজ্জিত থাকতে পারে। যদি 4টা একত্রে থাকে, দেখো 4টি পরাগরেণু একসাথে হালকাভাবে লাগানো অবস্থায় থাকে, তখন তাকে কি বলা হবে? পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড বলা হয়। পোলেন টেট্রাড। হ্যাঁ, অর্থাৎ 4টা যখন একত্রে যুক্ত হয়ে থাকবে, মানে একটা থেকে 4টা তৈরি হলো, 4টা কি হচ্ছে হালকাভাবে যুক্ত অবস্থায় আসছে, তাকে বলা হবে কি? পোলেন টেট্রাড বলা হয়। তো পোলেন টেট্রাড বলতে কি বোঝায় আসতে পারে ক নাম্বারে? ঠিক আছে, ওকে। তবে দেখো, তবে পরিণত অবস্থায় পরাগরেণুগুলো পরস্পর থেকে কি হয়? পরস্পর আলাদা হয়ে যায়। তাহলে অর্কিডেসি আর কি? অর্কিডাসিয়া। হ্যাঁ, অর্কিডেসিয়া ওটা বলা যায়। তাহলে এস কি বলি? সাইক্লিপিডিয়াসি, বুঝছো? সাইক্লিপিডিয়াসি। তাহলে এসব গোত্রের উদ্ভিদের দাঁত ভাঙে যায়, সাইক্লিপিডিয়াসি। কয়েকদিন না পড়লে পরে মন থেকে চলে যায় আর কি। একটা আছে ছন্দের মতো হয় আর কি, কিন্তু পরে না পড়লে আসে না। সাইক্লিপিডিয়াসি, দেখো এখন আসবে। এসব গোত্রের উদ্ভিদের পরাগরেণু কি বলতো? পৃথক না হয়ে একত্রে অবস্থান করে, এদেরকে পোলিনিয়াম বলা হবে। কি বলা হবে? পোলেনিয়াম। তাহলে এই যে পোলিনিয়াম বলা হবে। অর্থাৎ যদি মনে করো যে 4টি অবস্থান করে একত্রে, তাহলে কি বলা হয় বলতো? পোলেন টেট্রাড। পোলেন টেট্রাড বলা হবে। আর যদি মনে করো যে একত্রে থাকে সবগুলা, তাদের কি বলা হবে? পোলিনিয়াম বলা হবে। পোলিনিয়াম, ঠিক আছে? পোলিনিয়াম, এটা মনে রাখতে হবে যে পোলিনিয়াম কাকে বলা হয়। অর্থাৎ যখন পরাগরেণুগুলো কি থাকবে? একসাথে থাকবে, বুঝছো? যখন একসাথে থাকা পরাগরেণুগুলোর বিশেষ অবস্থায় কি বলা হবে? পোলিনিয়াম বলা হবে। এটা মনে ওকে। সবগুলো একলাই থাকে তখন। তো ওটা এমনিতে নর্মাল ভাবে থাকে, ওটা ওইভাবে নাম বলা হয় না পরাগরেণু। এটা তো আরো গ্যারমা হতে সহজ আছে একটু বুঝলে, আমার কাছে গ্যারমাই মনে হচ্ছে। তাই নাকি? ওকে, একটু পরে সহজ দেখছো, দেখবো। দেখো, তাহলে দেখো পরাগরেণুর গঠন। আমি তাহলে এখানে কি বুঝলাম বলো তো? আবার একটু রিমাইন্ড করি, সহজ হয়ে যাবে, আমি বুঝতে করে দেবো। পরাগরেণুর বৈশিষ্ট্যটা হ্যাঁ, কিভাবে থাকে হ্যাঁ দেন। তাহলে এখানে দেখলাম যে পরাগরেণু কিভাবে তৈরি হলো আর কি। তো প্রথমে দেখলাম কি পরাগধানীর মধ্যে আসলে পরাগথলি, ওখানে দেখলাম মানে পরাগধানীর মধ্যে ওখানে কি হয় বলতো? যে গঠনটা কি বলতো? চতুস্তলিক, এবং মাঝে দুই সাইডের অংশটা কি থাকে? যোজনী দ্বারা কানেক্টেড থাকে, এবং এটা 4 কোণাকৃতি, ঠিক আছে? এবং প্রতি কোণে কি হবে? কিছু কোষ রূপান্তরিত হবে, যেগুলা কি হবে? সাইটোপ্লাজম ঘন হবে, নিউক্লিয়াস বড় হবে, যাদেরকে কি বলা হবে? আর্কিস্পোরিয়াল কোষ। নামগুলা বলো। আর্কিস্পোরিয়াল কোষ, কঠিন শব্দ। আর্কিস্পোরিয়াল কোষ, দাঁত ভেঙে যেতে পারে। আর্কিস্পোরিয়াল কোষ। দেন কি হবে? এই আর্কিস্পোরিয়াল কোষগুলো কি করবে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে আরো কোষের সংখ্যা বাড়াবে। আর্কিস্পোরিয়াল কোষটা একটা হতে পারে বা একাধিক থাকতে পারে। তো এই কোষগুলো কি হবে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে সংখ্যা বাড়াবে। যখন বাড়ালো তখন কি হবে? এই কোষগুলো আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। কিছু প্রাচীর দিকে অবস্থান করবে, তাদেরকে বলবো দেয়াল কোষ, এবং কিছু মাঝে থাকবে, তাদেরকে বলবো প্রাথমিক জনন কোষ বা প্রাইমারি জনন কোষ। তো এই যে প্রাচীর দিকে যে কোষগুলো আছে, এগুলো 3 বা 5 স্তর বিশিষ্ট কি তৈরি করবে? প্রাচীর তৈরি করবে, এবং তার ভেতরে যেটা আছে তাকে বলা হবে কি? ট্যাপেটাম। ট্যাপেটামের একটা বিশেষ গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব আছে, পুষ্টি দেয় থাকে আর কি আমাদের পরাগরেণুকে। তার ভেতরে যে হলো কি প্রাইমারি জনন কোষ যেগুলো আছে, প্রাথমিক জনন কোষ আছে, এইখানে যে কি তৈরি হবে? পরাগরেণু তৈরি করবে। যেহেতু এখান থেকে পরাগরেণু তৈরি করবে, এই জন্য তাহলে এটাকে পরাগরেণুর মা বলতে পারি আমরা, তাই না? এজন্য কি বলতে পারি? পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষ। তাহলে পরাগ মাতৃকোষ কি করবে? এখানে আমরা জানি পরাগরেণু যেহেতু কি বলতো? হ্যাপ্লয়েড, আর এগুলো হলো ডিপ্লয়েড। সো এখানে কি বিভাজন ঘটবে? মায়োসিস। তো মায়োসিস বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে কয়টি কোষ তৈরি হবে? 4টি কোষ তৈরি হবে, ঠিক আছে? তো তৈরি হয়ে যে একটা থেকে 4টা তৈরি হলো, 4টা সিঙ্গেল ওয়াইজ থাকতে পারে, আবার কি থাকতে পারে? একসাথে থাকতে পারে। যদি একসাথে থাকে তখন তাকে পোলেন টেট্রাড বলা হবে বা পরাগ চতুষ্টয় বলা হবে। পোলেন টেট্রাড 4টা যদি থাকে একসাথে, একটা থেকে 4টা তৈরি হলো, 4টা যদি থাকে পোলেন টেট্রাড বলা হবে। তারপর যদি এই যে যা তৈরি হলো একটা থলির মধ্যে, প্রতি থলির মধ্যে যে পরাগরেণুগুলো আছে, এগুলো যদি একত্রে একটা গুচ্ছ মানে একত্রে থাকে, তখন তাকে বলা হবে কি? বলো, পোলিনিয়াম বলা হয়ে থাকবে, ঠিক আছে? ওকে, এগুলো একটু মনে রাখতে হবে। সহজ না কঠিন? একটু বুঝতে পারবা, তাহলে মানে রেগুলার পর রেগুলার এটা মুছতে হতাম, নাহলে কিন্তু অনেক লাগবে। তাহলে দেখো ধারাবাহিক পড়তে হবে। দেখো পরাগরেণুর গঠন। তার পরাগরেণু কিভাবে গঠিত? দেখো পরাগরেণু সাধারণত গোলাকার,
ডিম্বাকার অথবা ত্রিভুজাকার হয়। এদের ব্যাসগুলো একটু মনে রাখতে পারো 10 থেকে 200 মাইক্রোমিটার বলতো এটা। প্রতিটি পরাগরেণু কি হতো বলতো? এককোষী। এগুলো এককোষী না বহুকোষী? এককোষী, হ্যাপ্লয়েড কোষ। এবং এক নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে, এক নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে আর কি। ওকে, এবং দেখো এরা কি বলতো? হ্যাপ্লয়েড। প্রতিটি পরাগরেণুর 2টি ত্বক থাকে। কয়টি ত্বক থাকে? 2টি। ওকে, 2 লেয়ার বিশিষ্ট ত্বক থাকে। ওকে, বাইরের দিকের ত্বকটি বলতো কিউটিন যুক্ত, পুরু এবং শক্ত। এটা মনে রাখতে হবে। কিউটিন একটা ধরনের আবরণ, যেটা হলো কাইটিন, লিগনিন এগুলো দ্বারা তৈরি হয়। কাইটিন শুনছি, কিউটিন আজকে বলা হলো। কিউটিন শোনা নাই? কিউটিকল তো পড়ে আসলাম, এটা দেখো ওটাই, ওগুলো পড়ে আসছে এর আগে। দেখো কাইটিন আর কিউটিন এই একই আছে। না না, এগুলো আলাদা আছে একটু। দেখো কিউটিকল, তাহলে এটা কি বলতো? কি নির্মিত বলতো? কিউটিন যুক্ত। হ্যাঁ, কিউটিনযুক্ত পুরু শক্ত। কোথায় গেলাম? কিউটিন যুক্ত এবং পুরু এবং শক্ত থাকবে। বাইরের লেয়ারটা কি থাকবে? শক্ত থাকবে। এবং দেখো এটা কি বলতো? বহিতক বা এক্সাইন নামে পরিচিত। এটা কি মনে রাখতে হবে। তাহলে বহিতক কি বলি আমরা? এক্সাইন। এক্সাইন বলবো আমরা, ঠিক আছে? এবং দেখো এক্সাইন বিভিন্ন ভাবে অর্নামেন্টেড থাকে, মানে সাজানো থাকে, ঠিক আছে? বিভিন্ন ভাবে অর্নামেন্ট সাজানো থাকতে পারে। বাইরের লেয়ার মানে কি থাকতে পারে? উঁচু নিচু থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে, সুযোগ থাকতে পারে, এটাই। দেখো এক্সাইনের বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। প্রধান উপাদান হলো কি বলতো? স্পোরোপোলেনিন। এটা মনে রাখতে হবে। এটা এক ধরনের কি কেমিক্যাল উপাদান, যেটা কোথায় থাকে? আমাদের এক্সাইনের মধ্যে থাকে। স্পোরোপোলেনিন এক ধরনের রাসায়নিক উপাদান। তাহলে এক্সাইনের মধ্যে এক ধরনের রাসায়নিক উপাদান থাকে, যার নাম কি? স্পোরোপোলেনিন। এবং এটা কি নির্মিত? কিউটিন নির্মিত, শক্ত, পুরু থাকবে এবং বাইরের দিকে অবস্থান করবে। এটাকে বলবো আমরা এক্সাইন, ঠিক আছে? এটা বিভিন্ন আকার আকৃতি হতে পারে, সমৃদ্ধ, ঠিক আছে? অর্নামেন্ট থাকতে পারে বিভিন্ন আকার আকৃতি। আর এর মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকবে, যার নাম কি বলতো? স্পোরোপোলেনিন। এটা একটু মনে রাখতে হবে। তো ভেতরের ত্বকটি কি বলতো? এটাকে বলা হবে, এটা বেশ পাতলা এবং সেলুলোজ নির্মিত। এটা মনে রাখতে হবে। কি নির্মিত বলতো? একটা হলো কিউটিন নির্মিত, এটা কি বলতো? সেলুলোজ নির্মিত। এটা মনে রাখতে হবে। খুবই পাতলা। আমরা জানি সেলুলোজের পর্দা হলে কি হয়? পড়ছো না? প্রথম অধ্যায়ে পড়ছিলাম। প্রথম সেলুলোজ, তারপরে লিগনিন, পেকটিন, সুবিরিন, এগুলো জমা হয়। তো সেলুলোজ অনেক পাতলা হয়। তো এটা হলো সেলুলোজ নির্মিত হয়ে থাকে। এটাকে বলা হয় অন্তঃত্বক বা ইনটাইন বলা হয়, ঠিক আছে? এক্সাইন স্থানে স্থানে অত্যন্ত কি হয়? পাতলা থাকে। এক্সাইনের স্থানে স্থানে অত্যন্ত কি থাকে? পাতলা থাকে। এবং পাতলা ছিদ্রের ন্যায় অংশকে কি বলা হবে? জনন ছিদ্র বা রেণুরন্ধ্র বা জার্নপুর বলা হয়ে থাকে। কি বুঝলাম? বুঝলা? এই যে 2টা লেয়ার থাকে না, 2টা লেয়ার যে আছে, তো বাইরের লেয়ার কি এক্সাইন? এক্সাইনের বাইরে কি লোমকূপের মতো আর কেন একটা কি থাকবে? ছিদ্র থাকে। এই 20টার মতো কি থাকে? ছিদ্র থাকে আর কি। কয়টা? 20টার মতো। দেখো এখানে আছে 20টি বছর। মানে এই যে এটা এই যে এগুলো দেখো, এই যেমন পাইলাম একটা, এটা কি বলতো? একটা পরাগরেণু। পরমাণু 2টা লেয়ার দেখো, এখানে দেখো বিভিন্ন ভাবে বিভিন্ন আকারে একটা সাজানো আছে, দেখো কাটার মতো। এক্সাইনে দেখো কি থাকবে? এখানে দেখো ছিদ্র আছে, এখানে দেখো ছিদ্র না, এরকম কি থাকবে? ছিদ্র থাকে। মানে 20টার মতো থাকতে পারে আর কি, ছিদ্র থাকতে পারে। ভেতরের লেয়ার কি থাকবে? ইনটেক। ভেতরের লেয়ারটা কি থাকবে? ইনটেক থাকবে। এটা একটু মনে রাখতে হবে। তো এই যে ছিদ্রগুলো কি বলা হয়? জনন ছিদ্র বা রেণুরন্ধ্র বা জার্নপুর বলা হয়। কেন জনন ছিদ্র বলা হয়? তারপর এই যে এখানে যে নালিকা যে তৈরি হয়, পরাগ নালিকা তৈরি হয়, এটা কিন্তু এই ছিদ্র পথে বের হয়। তাহলে তো পরাগরেণুতে সাধারণত একাধিক জার্নপুর থাকে, 20টি অবধি থাকতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে পরাগরেণু সাইটোপ্লাজম কি থাকবে? ঘন থাকবে। আমরা জানি বিপাকীয় সব সাইটোপ্লাজম কি থাকে? ঘন থাকে। এটা মনে রাখতে হবে। এবং প্রথম পর্যায়ে নিউক্লিয়াসটি কি থাকে? মাঝে থাকে। এবং পরিণত অবস্থায় কোষ গহ্বর সৃষ্টির ফলে নিউক্লিয়াসটি একদিকে সরে যায়। যেগুলো বললাম আসলে এটা কোষের বৈশিষ্ট্য না। ওটাই মানে ভাজক কোষের হ্যাঁ, বৈশিষ্ট্য এইটা। এইটাই যে প্রাইমারি লেভেলে কি থাকে? মাঝেই থাকে। তবে যখন এটা বয়স্ক প্রাপ্ত হয়, ম্যাচিউর হয়, এটা প্রাচীর দিকে চলে যায়, ঠিক আছে? ওইগুলো এরকম হয়। সৃষ্টি হয়। গহ্বর তৈরি হবে। গহ্বরটা আকার বড় হয়, তো মাঝে থাকে গহ্বরটা, সো এটা সাইডে চলে যায় নিউক্লিয়াস। তাহলে আমরা এটা কি বুঝলাম আবার বলি। তাহলে পরাগরেণু তৈরি হলো আমাদের, তাই না? এখন পরাগরেণুগুলো কি থাকবে? আমাদের 2টা লেয়ার থাকবে। বাইরের লেয়ারকে বলবো আমরা এক্সাইন, ভেতরের লেয়ারকে বলবো আমরা ইনটাইন। তো এক্সাইনটা এটা বিভিন্ন ভাবে অর্নামেন্টেড থাকতে পারে, সাজানো থাকতে পারে। এটা মিলে কিউটিন নির্মিত পুরো শক্ত, কিউটিন নির্মিত পুরো শক্ত। এবং এখানে এক ধরনের কি আছে বলতো? এখানে স্পোরোপোলেনিন নামে এক ধরনের রাসায়নিক বস্তু থাকে বা কেমিক্যাল থাকবে। এবং দেখলাম এর প্রাচীরে কি থাকে? অনেক ছিদ্র থাকে, 20টি অবধি থাকতে পারে। এদেরকে জার্নপুর বলা হয় বা রেণুরন্ধ্র বা জনন ছিদ্র বলা হয়ে থাকে, ঠিক আছে? এই ছিদ্র পথে যে আমাদের পরাগ নালিকাগুলো বেরিয়ে আসে,
ঠিক আছে, এদেরকে এর জন্য আমাদের কি বলি, জননরন্ধ্র বলে থাকি আর কি। ভেতরে যেটা আছে এদেরকে বলবো আমরা কি বলতো, ভেতরের ইনটাইন বলবো, এবং এটা খুবই পাতলা হয়, পাতলা সেলুলোজ যেটা কি করতে পারে, বিবর্ধন করতে পারে, এখান থেকে নালিকা তৈরি হতে পারে। তো এটা হলো সেলুলোজ নির্মিত, এটা একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে বুঝলাম আমরা। আমি এখন ধরবো একবারে একটু দেখ মুস্ত। তাহলে দেখো, এখন দেখো পুং গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন। এখন পুং গ্যামেটোফাইটটা কি? পুং গ্যামেটোফাইট, দেখো পুং গ্যামেটোফাইট, গ্যামেট আমরা জানি না, শুক্রাণুটাকে কি বলি আমরা, কেমন বলি না, তাহলে গ্যামেটোফাইট ঠিক এমনটা যে আসলে এই প্রজননের ক্ষেত্রে যে বিষয়গুলো এখানে অ্যাসোসিয়েটেড আছে সবগুলো মিলে সামষ্টিকভাবে পুং গ্যামেটোফাইট বলি। অর্থাৎ তোমরা বলতে পারো তাহলে শুক্রাণুকে শুধুমাত্র পুং গ্যামেটোফাইট বলা হয় কিনা, না। অর্থাৎ মনে করো একটা যোদ্ধা যদি বলি, যেমন আমরা নর্মাল আমরা সবাই মানুষ না, সবার কিন্তু মানুষ, আমরা মানুষ বলতে তার হাত পা চোখ কান এরকম আছে। ওকে, তো মানুষের মধ্যে অনেক ভাগ আছে। তুমি যদি কাউকে যোদ্ধা বলো, যোদ্ধা মানে তার সাথে কি আছে, অবশ্যই কোন তরবার আছে, ঢাল আছে, ওইরকম সরঞ্জাম মিলে সামষ্টিকভাবে তাকে কি বলবো আমরা, যোদ্ধা। ঠিক এখানে এরকম যে পুং গ্যামেটোফাইট বলতে এমন বোঝায় এখানে সারাউন্ডিং আরো কিছু থাকবে, শুক্রাণু তো থাকবেই, মানে তাহলে পুং গ্যামেটোফাইটের মেইন হাতিয়ার কে, শুক্রাণু। তবে এর সাথে সারাউন্ডিং আরো কিছু থাকবে, সমষ্টিগতভাবে আমরা কি বলি, আবার পুং গ্যামেটোফাইট বলি। তো এটা পরিস্ফুটনটা আমরা বলবো। তাহলে দেখো, এই যে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কি বলতো, পরাগরেণু। মেলে আমাদের এই যে শুক্রাণু তৈরির যে রাস্তাটা আছে, প্রসেসটা শুরু হয় কাকে দিয়ে, পরাগরেণু থেকে। দেখো, পরাগরেণু হলো পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, এবং এটা অবশ্যই হ্যাপ্লয়েড কোষ। তো পরাগরেণু নিউক্লিয়াসটা কি হবে, বিভাজিত হয়ে দুইটি অসম নিউক্লিয়াস গঠন করে। তাহলে এই যে দুইটি অসম নিউক্লিয়াস তৈরি করলো, এটা কি মাইটোসিস না মিয়োসিস? অবশ্যই মাইটোসিস। দুইটি হলে মাইটোসিস। এখানে অলরেডি হ্যাপ্লয়েড হয়ে গেছে, সো এটা কি হবে বলো তো, মাইটোসিস ঘটবে। তো বড়টিকে টিউব নিউক্লিয়াস বলা হয় নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস, এবং ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। এর আগে ছিলাম জনন মাতৃকোষ, কিন্তু এখানে কি হবে, জনন নিউক্লিয়াস, এটা মনে রাখতে হবে। তারা দেখলাম যে এই যে আমাদের যেটা পরাগরেণু ছিল, এর যে কি ছিল বলতো, এর কোষটা যে ছিল, পরাগরেণু যে ছিল, এর ভিতরে কি নিউক্লিয়াস অবশ্যই থাকবে কিনা, বিভাজিত হয়, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল কিনা। তো নিউক্লিয়াসটা কি হলো, দুইটা ভাগে ভাগ হয়ে গেল, অসময় বিভাজন। একটা হলো বড়, একটা হলো ছোট। বড়টাকে কি বলবো, নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস, আর একটা হলো কি বলতো, জনন নিউক্লিয়াস। এখন দেখো, এই যে পরাগধানীর প্রাচীর ফেটে, প্রাচীর অবশ্য ফাটারও দরকার পড়ে না, ছিদ্র আছে কিনা, ওই ছিদ্র পথে বেরোয় আসবে। তো বেরোয় যখন আসবে তো একটু ফাটতে পারে সাইড টাইড, তাই না, এরকম বিষয়টা। তো পরাগধানী প্রাচীর ফেটে গেলে সাধারণত এর দ্বি নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু বের হয়ে, মানে বাইরের স্তরটা মানে ফাটেই না, কোনটা, খালি নিউক্লিয়াসে বিভাজিত হয়। এই যে এখানে দেখো, কিসের, ওই পরাগরেণুর পরাগরেণুতে পুরাটাই না, পুরাটাই পরাগধানিকা, পরাগরেণু। পরাগরেণু দেখো কি হবে, এই যে ভেতরের যে লেয়ারটা আছে, এটা কি বলতো, ইনটেনটা কি হবে, এই যে কোথাও প্রক্ষেপণ তৈরি হবে, আঙ্গুলের মতো অভিক্ষেপণ তৈরি হবে। এটা বেরিয়ে আসবে কোথা থেকে, ছিদ্র আছে, এই যে জাম্পুর দিয়ে, দেখতে পাচ্ছ না, এটা কি আমাদের বাইরের লেয়ার কি ভেঙে গেছে, ভেঙছে, এই যে এই যেখান দিয়ে আসে বেরিয়েছে ওইটুকু দিয়ে, বাকিটা কি আছে, ইনটেক আছে, এরকম সেটা। পরাগ কি আছে, ধানী, দেখো তাহলে পরাগধানী প্রাচীর মানে এটা কি হলো, এটা পরাগধানী, এটা কিন্তু পরাগরেণু না। মানে আসলে যেখানে পরাগরেণুগুলো ছিল, মানে বিষয়টা হলো কি, আমি বলি যে এই যে পরাগধানী যেটা আছে ফুলের, এটা যদি না ভেঙে যায়, না ফেটে যায়, ওগুলা উন্মুক্ত হবে না, ওটা উন্মুক্ত হয়ে ইয়াতে যাবে, উন্মুক্ত হলেই তো পরাগায়ন হবে, গর্ভমুণ্ডে যাবে। হ্যাঁ, পরাগায়ন হলো, তারপরে যেগুলো হলো এগুলো আমরা যখন এগুলো পড়বে, এগুলো পরাগায়ন, তো গর্ভমুণ্ডে হয়, তো এগুলো কিন্তু ফেটে গেল, তাহলে পরাগধানী ফেটে গিয়ে কি হবে, পরাগরেণুগুলো উন্মুক্ত হলো, দেন গর্ভমুণ্ডে গিয়ে পতিত হলো পরাগায়নের মাধ্যমে, দেন পরে যেগুলা, এবং কি বলতো, পরাগায়ন সংগৃহীত হয়, যেটা বললাম। ওকে, পরাগরেণুর পরবর্তী ধাপসমূহ পরাগনালিকার মধ্যে ঘটে, বুঝছো, ঘটে থাকে। অর্থাৎ উদ্ভিদে পরাগায়নের কারণে কোনো তরল পদার্থ ছাড়াই কি হবে, নিষিক্তকরণ সম্ভব হয়। তাহলে পরাগায়নের কারণে কোনো তরল পদার্থ ছাড়াই নিষিক্তকরণ সম্ভব হয়। মিলে দেখবা যে এমনিতে আমরা যদি বলি, প্রাণীর ক্ষেত্রে যদি বলি, যেখানে শুক্রাণু কিন্তু কি কোনো মানে লিকুইডই কোনো পরিবেশ ছাড়া কি থাকবে, শুক্রাণু কিন্তু আমাদের যে সিমেনেও কি পানির পরিমাণ অনেক বেশি,
এখানে কি থাকে, পানি থাকবে, তারপর এখানে সুক্রোজ থাকে, সিমেন্টের যদি উপাদান বলি আমরা, এখানে ওয়াটার থাকবে, আমার সুক্রোজ থাকে, তারপরে কি থাকে, শুক্রাণু থাকে। তো এখানে আমাদের কি থাকবে, এখানে তরল উপাদানের মধ্যে এক্সিস্ট করে। বাট এগুলো কি পরাগরেণু যেগুলো বললাম, এগুলো তো শুকনা, এগুলো কেন কি তরল না শুকনা, কারণ এগুলো যখন গর্ভমুণ্ডে পরিণত হবে সেখান থেকে সে পুষ্টি নেবে বা তরল শুষে নিবে আর কি, এরকম একটা বিষয়। তাহলে পরাগায়নের মাধ্যমে পরাগরেণু কি হবে, স্ত্রী কেশরে গর্ভমুণ্ডে পতিত হয় এবং অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হওয়া মানে কি, ফুটা অঙ্কুরিত মানে বীজের ক্ষেত্রে ভাবো চারা হওয়া আর কি, বিষয়টা এরকম। তো এখানে ক্ষেত্রে পরাগরেণুগুলো এমনিতে নর্মালি অঙ্কুরিত হবে না, বা এখান থেকে ওই যে পরাগ নালিকা তৈরি হবে না, যখন গর্ভমুণ্ডে যাবে তখন একজন নালিকা তৈরি হবে। এই যে নালিকা তৈরি হওয়া শুরু করলো এটাকে বলা হয় কি বলতো, অঙ্কুরিত হওয়া। অঙ্কুরিত হওয়া। ওকে, অঙ্কুরিত হয় অর্থাৎ ইনটাইন বৃদ্ধি পাবে। কোথায় হবে, Intine। ওই যে বললাম না, অভিক্ষেপণ তৈরি হবে, বৃদ্ধি পেয়ে জারণপূর্ণ বা জনন ছিদ্র দিয়ে নালিকার আকারে কি হবে, বেরিয়ে আসবে। এই নালিকাকে কি বলা হবে, পোলেন টিউব বলা হবে বা পরাগ নালিকা বলা হয়। এবং পরাগ নালিকার ভেতরে নালিকা নিউক্লিয়াস এবং পরে কি থাকবে, জনন নিউক্লিয়াস। অর্থাৎ নালিকা নিউক্লিয়াসটা কই থাকবে, আগে, এটা কিন্তু পথ প্রদর্শন করবে। এই যে এখানে দেখো নালিকা নিউক্লিয়াস কি করবে, আগে থাকবে, এটা কি করে, পথ প্রদর্শক হিসাবে কাজ করে। এটা কি করে, পরাগ নালিকার বৃদ্ধি ঘটায়, এটা দিক নির্দেশনা দিয়ে থাকে। আর পেছনে কে থাকবে, আমাদের জনন নিউক্লিয়াস। দেন দেখো জনন নিউক্লিয়াসটা আবার কি করবে, আবার মাইটোসিস ঘটবে, আবার দুইটা আবার কয়টা হবে, দুইটা দুইটা হবে। তাহলে দেখো উদ্ভিদের শুক্রাণু কয়টা, দুইটা থাকে। দুইটা যদি নিষেধ হয় বুঝছো, এই জন্য এখানে কি ঘটবে, দিন নিষেধ ঘটবে। তাহলে দেখো এই যে উপরের কথাটা আবার দেখে আসি সবটা। তাহলে এখানে দেখলাম কি পরাগ মাতৃক ছিল, মাইসিস পরীক্ষার মাধ্যমে আমাদের পরাগরেণু তৈরি হয়েছে, এগুলো দেখছি। তো এখানে দেখো তাহলে কি হলো আমাদের, পরাগরেণু এই যেভাবে আমাদের নালিকা তৈরি হলো, তাই না, এগুলো আমি পড়ি এখন দেখি। তাহলে পরাগ রেণু বা নিউক্লিয়াস, পরাগরেণু নিউক্লিয়াস কি করবে, বিভাজিত হবে মাইটোসিস পরীক্ষা মনে, মাইটোসিসের মতো একটা নালিকা নিউক্লিয়াস একটা জনন নিউক্লিয়াস তৈরি করবে, এবং জনন নিউক্লিয়াস দুইটা করবে, তাই না, দুইটা পুংকেন্দ্র তৈরি করবে, দুইটা কি হ্যাপ্লয়েড মাইটোসিস পরীক্ষা। দেখো নালিকাটি গর্ভদণ্ডের ভেতর দিয়ে ক্রমশ কি করবে, বাড়তে থাকে। এটা বুঝতেছো না, গর্ভদণ্ডের ভেতর না, দেখাচ্ছি, আগে চিত্রটা দেখাই। এই যে এখানে দেখো, এই যে এটা কিন্তু ভেতরে হলো গর্ভ, একটা উদ্ভিদের যে আমরা দেখি না, এই যে উদ্ভিদের এরকম একটা অংশ দেন উপরে, এটা গর্ভমুণ্ড, দেন এটা গর্ভদণ্ড, আর ভেতরে যেটা থাকে এটা কি বলতো, গর্ভাশয়। তো এই যে এখানে মনে করো, এই দেখো কাটা কাটা দেখা যাচ্ছে না, এক্সাইন দেখা যাচ্ছে, অর্থাৎ এটা কি ছিল বলতো, পরাগরেণু ছিল। তো পরাগরেণু যখন এখানে পতিত হলো তখন কি করবে, এর কাছে থেকে পুষ্টি টুষ্টি যা নেওয়ার দরকার নেয়, ক্যালসিয়াম শোষণ করে, ক্যালসিয়াম আয়ন, এটা কি করবে, দিক নির্দেশন দিয়ে থাকে, অনেক কিছু করে থাকে। যাই হোক আমরা দেখবো একটু পরে। তাহলে পুষ্টি টুষ্টি নিয়ে কি করবে, অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হবে, এই যে এখানে পরাগ নালিকা তৈরি হলো, এটা দেখো, এই পরাগরেণুটা দেখো এখানে গর্ভদণ্ড দিয়ে কি করবে, যেতে থাকবে, গিয়ে কি করবে, এক পর্যায়ে হয়তো বা এই যে এটা ডিম্বক মূল বলা হয়, ডিম্বক মূল দিয়ে প্রবেশ করতে পারে, ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করতে পারে, এখানে একটা রন্ধ্র থাকে ছিদ্র, এই রন্ধ্র দিয়ে প্রবেশ করতে পারে, ওটা পরে ব্যবহার ওগুলো শিখবো পরে। তাহলে এই যে এভাবে যে আসলো বৃদ্ধি পেল, এটা নিয়ে এখানে আমরা পড়তেছিলাম, বুঝতে পারছো। তাহলে দেখো নালিকাটি কোথা দিয়ে ভেদ করতেছে বলতো, গর্ভদণ্ডের ভেতর দিয়ে ক্রমশ বাড়তে থাকে এবং গর্ভাশয়ের ভেতরে ডিম্বক রন্ধ্র পর্যন্ত পৌঁছায়। ওই যে নিচে একটা ছিদ্র দেখালাম না, ওটা দিয়ে। তবে এটা সবকিছু না বলতেছি, এটা আমি বললাম উপর দিয়ে হতে পারে, ত্বক দিয়ে যেতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে কি হতে পারে বলতো, ডিম্বক রন্ধ্র দিয়ে যাবে, পৌঁছায়। ইতিমধ্যে দেখো জনন নিউক্লিয়াসটি মাইটোসিস পরীক্ষায় বিভক্ত হয়ে কয়টি তৈরি করছে, গ্যামেট, দুইটি গ্যামেট তৈরি করছে বা শুক্রাণু সৃষ্টি করে। বুঝতে পারছো বিষয়টা। তাহলে এই যে শুক্রাণু অবধি সৃষ্টি অবধি আমাদের কিন্তু এটা শেষ টপিকটা। তার মানে কি হলো, শুক্রাণু তৈরি করলাম কোথা থেকে, পরাগরেণু থেকে। এই যে পরাগরেণু থেকে শুক্রাণু তৈরি করলাম, এটা কি বলতো, পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন না। তাহলে পুং গ্যামেটোফাইট বলতে কি বোঝালো এখানে, মানে শুধু শুক্রাণু না, এই যে পুরাটা যেগুলো মানে যে ধাপে যে কোষগুলো আছে সবগুলো। এখানে দেখো পরাগরেণু প্রথমে কি দিয়ে শুরু হয়েছিল, তারপরে কি হয়েছে, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পুং গ্যামেটোফাইট, একত্রে এগুলো সমন্বয়ে গঠিত হলো কি বলতো, পুং গ্যামেটোফাইট, যা অত্যন্ত ক্ষুদ্র এবং স্পোরোফাইটের উপর। বুঝতে পারছো। তাহলে এই যে আমাদের, তাহলে যদি বলা হয় যে পুং গ্যামেটোফাইট নিচের কোনটি পুং গ্যামেটোফাইটের অংশ নয়, তাহলে পারবা না। তাহলে এগুলো কিন্তু অপশনে থাকবে, তিনটা দেওয়া থাকবে, অন্য একটা দেওয়া থাকবে, তো এগুলো পারতে হবে। তাহলে আমরা এবার বলি সিস্টেমটা কি হলো বলতো। তাহলে এখানে শুক্রাণু আমাদের পরাগরেণুটা কি করলো বলতো, পরাগরেণুটা দুইটা ত্বক আছে, বাইরে হলো এক্সাইন, ভেতরে হলো ইনটাইন। ওকে, তো এখানে কি করবে, এই যে আমাদের প্রথমে যখন পরাগরেণুগুলো কি ছিল, পরাগথলিতে ছিল এবং একটা কাভার্ড ছিল,
তখন কি করবে, উপরে পরাগধানীর প্রাচীরটা ভেঙে যাবে, ফেটে যাবে, উন্মুক্ত হবে, দেন যে কোনো মাধ্যমে কি করবে, পরাগায়ন ঘটবে। পরাগায়ন ঘটে কই যাবে, এই পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো। এবং এর মাঝে কি হয়, ভেতরে আগে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়। ভেতরে কি ছিল বলতো, পরাগরেণুর নিউক্লিয়াস ছিল, এটা অসময় বিভাজন করবে, একটা বড় আকৃতির নিউক্লিয়াস, একটা ছোট আকৃতির নিউক্লিয়াস। বড়টাকে বলা হবে কি বলতো, নালিকা নিউক্লিয়াস, আর একটা হবে কি জড় নিউক্লিয়াস। তো এখানে জেনপারিক তরফে কি হবে, ইনটাইনটা কি হবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে বেরিয়ে আসবে কই দিয়ে, জারণ দিয়ে বের হয়ে আসবে। এবং এই যে নালিকা বের হয়ে আসবে, এটা একটা নালিকা হবে, এটাকে বলবো আমরা কি বলতো, পোলেন টিউব বা নালিকা, আমরা কি বলবো, পরাগ নালিকা বলবো। তো এই যে পরাগ নালিকা সামনের দিকে অবস্থান করবে কি বলতো, নালিকা নিউক্লিয়াস, এবং পিছন দিকে হলো জনন নিউক্লিয়াস। এই যে নালিকা নিউক্লিয়াস এটা কি করবে, দিক নির্দেশনা দিয়ে থাকবে, পথ প্রদর্শন করবে। আর নিচে পিছনে যে জনন নিউক্লিয়াস, এটা আবার মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে দুইটা কোষ তৈরি করবে, দুইটাকে কি বলবো, দুইটা শুক্রাণু তৈরি করবে, দুইটা পুংগ্যামেট তৈরি করবে। তো সামগ্রিকভাবে যেগুলা তৈরি হলো, পরাগ রেণু, পরাগ রেণু থেকে নালিকা নিউক্লিয়াস, তারপরে হলো কি পরাগ নালিকা, তারপরে জনন নিউক্লিয়াস, দেন দুইটা শুক্রাণু। এই সামষ্টিকভাবে সবগুলোকে কি বলা হয় বলতো, পুংগ্যামেটোফাইট। ঠিক আছে, এই প্রত্যেকটা পুংগ্যামেটোফাইটের এক একটা করে অংশ। ঠিক আছে, ওকে। আর পর আজকে তাহলে এইটুকু মুক্ত হয়েছে না তোমাদের?